ওয়েলকাম টু বেডজেপ স্ক্রিন। আমি অন্বেষ চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রায় 4-5 মাস পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। কারণ ইস্টবেঙ্গলের সিনিয়র মেন্স টিম আমাদের সেই মানসিক শক্তিই যোগায় না, যেটা নিয়ে আপনাদের সাথে একটা খোলাখুলি আলোচনা করব, লাইভ অনুষ্ঠান করব বা ভিডিও নিয়ে আসবো। এছাড়াও এবারে জুনিয়র দলের অবস্থাও খুব একটা ভালো নয়, তাই হয়তো আপনাদের সাথে যোগাযোগটা একটু কমে গেছে, দূরত্বটা একটু বেড়ে গেছে। তাই আজকের ভিডিও কিন্তু অবশ্যই একটা অন্য টপিকে। কি টপিক সেটা আপনার থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। যেহেতু অনেক দিন পর ভিডিও করছি, তাই হয়তো ভিউজ স্বাভাবিকভাবেই কম হবে। তবে আমরা ভিউজ নিয়ে মোটেই চিন্তিত নই, কারণ এই ভিডিওটা ভিউজদের জন্য করা নয়। এটা এমন একটা ভিডিও হতে চলেছে যেটা হয়তো ভবিষ্যতে ইউটিউবে যাতে আর্কাইভ হিসেবে থেকে যায়, সেই জন্যই এটা করা। এবং একটা আমাদের দায়বদ্ধতা থেকে এটা করা। আমাদের মনে হয়েছে যে আমরা তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনেক লেখালেখি করি, সমাজে নারী পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠার কথা বলি, কিন্তু বাস্তবিক প্রতিফলন তার খুব কমই দেখতে পাই। অবশ্যই তার ব্যতিক্রমও আছে, আমি সে কথা অস্বীকার করবো না কখনোই। তবে ওই জন্যই বাস্তবিক প্রতিফলন কম হওয়ার জন্যই কিন্তু দেখবেন যে ইস্টবেঙ্গলের সিনিয়র মেন্স টিমের সাফল্য নিয়ে যতটা লোকে উদ্গ্রীব বা উৎসাহ, উদ্দীপনা বা তার খোঁজ খবর রাখা, ততটা কিন্তু জুনিয়র দল বা মেয়েদের দলকে নিয়ে সেই আগ্রহ উদ্দীপনা অনেকেরই নেই। যদিও আমাদের সবারই ভালোবাসা ইস্টবেঙ্গল ক্লাবকে, সিনিয়র মেন্স দলকে দেখেই, কিন্তু তাই বলে ইস্টবেঙ্গল ক্লাবকে যেহেতু ভালোবাসি, তাই তার সবটাকেই ভালোবাসা উচিত। সিনিয়র জুনিয়র মহিলা দল সবাইকে নিয়েই ইস্টবেঙ্গল ক্লাব, এবং এমনকি ক্রিকেট টিমও অ্যাথলেটিক্স টিমও এর মধ্যেই পড়বে। তাই আমাদের মনে হলো যে মেয়েদের এই কৃতিত্বটাকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত না, এবং তাদের নিয়েও একটা ভিডিও অবশ্যই করা উচিত, এবং সেই দায়বদ্ধতা থেকেই আজকে এই ভিডিওটা করতে চলেছি। তাই এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবে ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো যেরকম বলি, অভ্যেস চলে গেছে আসলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব আর জোর করে করতে বলবো না, কারণ আমার ভিডিও দেওয়ার সংখ্যাই এত কমে গেছে যে জোর করে সাবস্ক্রিপশন করতে বলবো না। তবুও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো যাতে নোটিফিকেশনটা মিস না হয়। তাহলে শুরু করে দিচ্ছি আজকের টপিক। আজকে রোড টু চ্যাম্পিয়নশিপ আমি এটার নাম দিয়েছি। তবে এই রোড টু চ্যাম্পিয়নশিপ এক বছরে হয়নি। আমাদের প্রথম মহিলা দল তৈরি হয় 2001 সালে। ইস্টবেঙ্গল প্রথম মহিলা দল তৈরি করে 2001 সালে, এবং সেই বছর আমরা প্রথম ক্যালকাটা উইমেন্স লিগ খেলি। ক্যালকাটা উইমেন্স লিগে প্রথম বছরই কিন্তু আমরা চ্যাম্পিয়ন হই ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে। তখন মোহনবাগান সুপার জায়েন্ট হয়নি, মোহনবাগানকে হারিয়ে আমরা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলাম, এবং একমাত্র গোল করেছিলাম ফাইনালে 1-0 গোলে জিতেছিলাম। একমাত্র গোলটি করেন শান্তাধারা, এবং খেলাটি হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। এবং 2002 সালে ঠিক তার পরের বছরই আবারও আমরা ক্যালকাটা উইমেন্স লিগের ফাইনালিস্ট হই, এবং ফাইনালে এবার চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে রেগুলেশন টাইমে খেলা 1-1 শেষ হয়, এবং নির্ধারিত সময়ের পর পেনাল্টি শুট আউটে টাই ব্রেকারে আমরা কিন্তু 3-2 পরাজিত হই। এই খেলাটা হয়েছিল শৈলেন মান্না স্টেডিয়াম হাওড়ায়, সেখানে আমরা কিন্তু পরাজিত হই। এরপর যে কোনো কারণেই হোক আমাদের টিমটাকে মানে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়, কোনো আর্থিক সমস্যার কারণেই হতে পারে, কারণ সেই কারণটা আমার ঠিক সঠিক জানা নেই। এরপরে আবার ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে 2020 সালে আবার আমাদের মেয়েদের টিম রিলঞ্চ করা হয়, এবং কোচ হিসেবে নিযুক্ত করা হয় কোচ কুন্তলা ঘোষ দস্তিদার। আমাদের কুন্তলা ঘোষ দস্তিদারকে যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, তিনি কিন্তু প্রাক্তন জাতীয় দলের ফুটবলার, এবং তিনি কিন্তু 1981 সালের ওয়ার্ল্ড কাপ খেলেছেন। তখন যেহেতু ওয়ার্ল্ড কাপ ফিফা স্বীকৃত ছিল না মেয়েদের ওয়ার্ল্ড কাপ, তাই হয়তো এটার কোনো রেকগনিশন, ফিফা যেহেতু রেকগনিশন দেয়নি, তাই এটার কোনো স্ট্যাটিস্টিক্স পাওয়া যায় না। স্ট্যাটিস্টিক্সটা ফিফা রেকর্ডসে অন্তত নেই। এছাড়াও তিনি কিন্তু এই 2020 সালে মেয়েদের টিমটা যখন রিলঞ্চ হচ্ছে, তাই তিনি 150 জনের উপর ফুটবলারের প্রায় ট্রায়াল নিয়েছিলেন, এবং ট্রায়াল নিয়ে 21 জনকে সিলেকশন করেছিলেন। 21 জন, 150 জনের মধ্যে 150 জনের বেশি সেখানে ট্রায়াল দিয়েছিল, সেখান থেকে 21 জনকে সিলেকশন করে রেজিস্ট্রেশন করানো হয়েছিল। এবং ক্যালকাটা উইমেন্স লিগটা তখন নাম হয়ে গেছে কন্যাশ্রী কাপ। এই কন্যাশ্রী কাপে আমরা কিন্তু প্রথমেই বিভিন্ন ক্লাবকে একদম মানে উড়িয়ে দিতে থাকা, যেটা বলে ইস্টবেঙ্গল মানে ন্যাচারাল প্রবৃত্তি, উড়িয়ে দেওয়া,
উড়িয়ে দিয়েই আমরা কিন্তু সেই টুর্নামেন্টটায় ফাইনালে প্রবেশ করেছিলাম। এর মধ্যে বিদ্যুৎ স্পোর্টিংকে কিন্তু আমরা একটা বিদ্যুৎ স্পোর্টিংয়ের বিরুদ্ধে একটা মানে রেকর্ড ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 13-0 বলে আমরা 30 মিনিটেই এগিয়ে গেছিলাম। এর ফলে কিন্তু টিমটা তারা তুলে নেয় এবং যার ফলে ম্যাচটা ফোরফিটেড হয়ে যায় এবং ম্যাচটা আমরা জয়ী বলে ঘোষিত হয়। এরপরেও নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছিল। তারপরে একটা ম্যাচে ভাঙড় SWFকে কিন্তু 20-0 মার্জিনে ইস্টবেঙ্গল উড়িয়ে দেয় আবারও। এই করে বিভিন্ন আরও ম্যাচ জিততে জিততে সেমিফাইনালে প্রবেশ করে। সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ তুলনামূলক পড়েছিল, সেটা পুলিশ এসির সাথে। পুলিশ এসির সাথে কিন্তু রেগুলেশন টাইমে 1-1 গোলে শেষ হয় এবং টাই ব্রেকারে কিন্তু 5-4 গোলে ইস্টবেঙ্গল জয়ী হয়। তবে এখানেও আরেক টুইস্ট, সেই টুইস্টটা হচ্ছে এখানেও কিন্তু একটা বিতর্কিত সিদ্ধান্ত বলতে পারে, কারণ প্লেয়ার রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিতর্ক বা বিবাদ দেখা যায়, যার দরুন কিন্তু এই ম্যাচটাকে আবার রিপ্লে করানো হয়। এই রিপ্লে করানোর দরুন আবার সেই খেলাটা ইস্টবেঙ্গলের সাথে হয় পুলিশ এসি, এবং যার দরুন কিন্তু রেগুলেশন টাইমে আবারও গোললেস ড্র হয় এবং টাই ব্রেকারে আবারও 5-4 মার্জিনে কিন্তু ইস্টবেঙ্গল জয়লাভ করে ফাইনালে প্রবেশ করে। ফাইনালে SSB উইমেন্সের কাছে কিন্তু 2-0 গোলে ইস্টবেঙ্গল পরাজিত হয় এবং কন্যাশ্রী কাপে 2020 সালে যাত্রা শেষ হয়। এবং 2020 সালে আপনাদের মনে থাকবে আমাদের ইনভেস্টার ছিলেন শ্রী সিমেন্ট, এবং তাদের সাথে চুক্তি সংক্রান্ত যে সমস্যা তৈরি হয়েছিল এবং সেই সময়ের একটা ক্লাবে টালমাটাল পরিস্থিতি, টার্ময়েল অবস্থা, সেই অবস্থায় কিন্তু শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে 2021-22 মরশুমে তারা কিন্তু কন্যাশ্রী কাপে অংশগ্রহণ করবে না এবং সব প্লেয়ারকে রিলিজ করে দেওয়া হয়, যার ফলে টিমটাও কিন্তু ভেঙে যায়। এবং আবার যখন ইমামি আবার 21-22 মরশুমের 22-23 মরশুমে যখন আমাদের ইনভেস্টার হিসেবে যোগদান করে, তখন কিন্তু আবার রিলঞ্চ করা হয় মহিলা টিমকে এবং আবার আমরা টিম তৈরি করি। তখন কোচ ছিলেন সুজাতা কর। আমরা প্রথম MLA কাপে অংশগ্রহণ করি, উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ MLA কাপ। সেখানে কিন্তু 4 দলীয় টুর্নামেন্ট সম্ভবত হয়েছিল, সেখানে আমরা চ্যাম্পিয়ন হই। এছাড়াও এরপর কন্যাশ্রী কাপে আমরা পার্টিসিপেট করি। কন্যাশ্রী কাপেও সে বছর আমরা কিন্তু দুরন্তভাবে শুরু করি এবং যথারীতি ইস্টবেঙ্গলের ন্যাচারাল প্রবৃত্তি, ইস্টবেঙ্গল আবারও প্রতিপক্ষ উড়িয়ে দিয়ে অভিযান শুরু করে, বিভিন্ন ক্লাবকে বড় বড় মার্জিনে জিততে থাকে এবং একটা রেকর্ড তৈরি করে। সেটা হচ্ছে রেকর্ড তৈরি হয়েছিল বেহালা ঐক্য সম্মিলনীর বিরুদ্ধে 35-0 গোলের একটা রেকর্ড, এবং এটা AIFF স্বীকৃত কোনো টুর্নামেন্টে এখনও অবধি মহিলা ফুটবলে সবথেকে বড় মার্জিনে জয়। এবং এরপরে এটা যেহেতু এখন যেরকম CFL হয়, তখনও কন্যাশ্রী কাপেও গ্রুপ পর্যায়ে করে CFL হয়েছিল, মানে কন্যাশ্রী কাপটাও গ্রুপ করে হয়েছিল এবং সেখান থেকে সেমিফাইনালে প্রবেশ করেছিল গ্রুপ পর্যায়ে অতিক্রম করে। এবং একটাও গোল না খেয়ে একটাও ম্যাচ না হেরে আমরা কিন্তু সেমিফাইনালে গেছিলাম কন্যাশ্রী কাপে। সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিংয়ের কাছে কিন্তু আমরা মোহামেডান স্পোর্টিংকে কিন্তু আমরা 3-0 গোলে হারাই এবং ফাইনালে শ্রীভূমিকে 1-0 গোলে হারাই। আমার এখনও মনে আছে ফাইনালে শ্রীভূমি এগেনস্টে গোল করেছিল সুলঞ্জনা রাও, হেডে গোলটা করেছিল। এবং 2001-এর পর আবার আমরা চ্যাম্পিয়ন হই 2022-23 সালে কন্যাশ্রী কাপ, এবং 22-23 কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে কিন্তু আমরা কোয়ালিফাই করি 22-23 মরশুমে ইন্ডিয়ান উইমেন্স লিগ, যেটা জাতীয় পর্যায়ে মেয়েদের সর্বোচ্চ পর্যায়ের লিগ, সেই লিগে কিন্তু আমরা কোয়ালিফাই করি এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গোকুলামের সাথে একই গ্রুপে পড়ি। তখন IWL গ্রুপ করে হতো, যেহেতু বেশি টিম ছিল না, 6টা বা 7টা করে টিম এক একটা গ্রুপে, এবং টপ 4 টিম ফ্রম ইচ গ্রুপ, মানে দুটো গ্রুপ থেকে 4টে টপ 4 টিম উঠে নকআউট স্টেজ খেলা হতো। সেখানে কিন্তু আমরা প্রথম ম্যাচেই গোকুলামের সাথে বড় মার্জিনে হারি, 8-2 বা এরকম কোনো একটা রেজাল্ট হয়েছিল। আমরা 2টো গোল দিয়েছিলাম গোকুলামকে। আমাদের সম্পূর্ণ অনভিজ্ঞ সাইড, কোনো বিদেশি ছাড়া। এরপরেও কিন্তু আমরা পরপর 3টে ম্যাচ জিতেছিলাম, হোপস এফসিকে হারিয়েছিলাম, মুম্বাই নাইটসকে হারিয়েছিলাম, এরকম 3টে ম্যাচ জিতে কিন্তু আমরা কোয়ালিফাই করেছিলাম নকআউটে, মানে কোয়ার্টার ফাইনালে। এবং সেখানে নিয়ম ছিল যারা যারা নকআউটে কোয়ালিফাই করবে, ডোমেস্টিক টুর্নামেন্টের রেজাল্ট সের দিকে না নজর রেখেই যারা যারা নকআউটে কোয়ালিফাই করবে তারা অটোমেটিক্যালি পরবর্তী IWL এর জন্য কিন্তু কোয়ালিফাই করে যেত। তাই আমরা যেহেতু নকআউটে কোয়ালিফাই করেছিলাম, তাই 2022-23 মরশুম তো আমরা খেলছিলাম, 23-24 মরশুমে IWL এর জন্যও কিন্তু আমরা কোয়ালিফাই করে গেলাম। এবং নকআউটে কিন্তু কোয়ার্টার ফাইনালে আমরা সেতু এফসির কাছে আবার পরাজিত হই
এবং পরাজিত হওয়ার পর কিন্তু আমাদের সেই মরশুম তখন সেখানেই শেষ হয় না, সেই মরশুমে কিন্তু এরপর আমরা আইএফএ শিল্ডে অংশগ্রহণ করি, উইমেন্স আইএফএ শিল্ড। সেখানেও কিন্তু আমরা ফাইনালে শ্রীভূমিকে 5-0 করে হারাই এবং আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় আমাদের ইস্টবেঙ্গলের মহিলা দল। এরপরে আমাদের 23-24 সালে যেটা আইডাব্লিউএল আমরা কোয়ালিফাই করেছিলাম, সেখানে তো পার্টিসিপেট করার আগে কন্যাশ্রী কাপ হয়েছিল, কন্যাশ্রী কাপটায় কিন্তু আমরা ফাইনালিস্ট, সেই মরশুমে ফাইনালিস্ট হই এবং শ্রীভূমির কাছে এবারে আমরা পরাজিত হয়েছিলাম। কিন্তু আইডাব্লিউএলে আমাদের রেজাল্ট একদম হতশ্রী পারফরমেন্স ছিল, মানে টিমটাও কোচ চেঞ্জ হয়ে গেছিলো এবং টিমটাও সেইভাবে এক্সপিরিয়েন্স ছিল না এবং সেইভাবে জেল করেনি টিমটা বলতে পারেন, সেরকম স্ট্রং স্কোয়াড ছিল না। তাই একদম মাত্র একটা জয় একটা ড্র হয়েছিল সেই লিগে। 7 দলের মধ্যে 6 প্লেস পেয়েছিল ইস্টবেঙ্গল। এবং তবে সেই মরশুমে কিন্তু আবারও একটা ঐতিহাসিক ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে আমরা প্রথমবারের জন্য মহিলা ফুটবলে বিদেশি সই করেছিলাম সঞ্জিদা আক্তারকে বাংলাদেশ থেকে। সে সঞ্জিদা আক্তার লিগের মাঝপথে এলেও তিনিও কিন্তু পরিস্থিতির খুব একটা যে উন্নতি করতে পেরেছিলেন তা নয়। ওই একটা জয় একটা ড্রয়ের মাধ্যমে আমরা কিন্তু লিগ অভিযান শেষ করেছিলাম। এরপরে আমাদের ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আরও সক্রিয় হয়, মহিলা টিমটাকে নিয়ে আরও সিরিয়াস হয়। শুধু পার্টিসিপেট করার জন্য মহিলা টিম নামানো হবে না, ঠিক হয়, এবং ঠিক হয় যে আরও স্ট্রং স্কোয়াড তৈরি হবে। তাই এই 2023-24 মরশুমের পর কিন্তু আমরা যেটা 24-25 মরশুম, সেই 24-25 মরশুমে কিন্তু আমাদের আরও স্ট্রং স্কোয়াড তৈরি হয়। স্ট্রং স্কোয়াডে কিন্তু আমরা বিভিন্ন নামি দামি ফুটবলার সই করাই। কী করে কী সই করাই সেটা যদি একবার বলি, আমাদের মানে এই বছরের চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে, আমাদের চ্যাম্পিয়নশিপ স্কোয়াডের প্রথম আমরা কিন্তু প্ল্যানিংটা অত্যন্ত দূরদর্শী প্ল্যানিং হয়েছিল। তার জন্য আমরা কিন্তু প্রথমেই যারা গত 3 বারের মধ্যে 2 বার আইডাব্লিউএল জিতেছে গোকুলাম কেরালা, সেই গত 3 বছরের 2 বার চ্যাম্পিয়ন গোকুলাম কেরালার কোচ অ্যান্থনি অ্যান্ড্রুসকে প্রথম আমরা ট্রান্সফার ফি দিয়ে, রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে ইস্টবেঙ্গল সই করাই। শুধু তাই নয়, আমরা গোকুলাম কেরালা থেকে বেশ কয়েকজন ফুটবলার সই করিয়েছিলাম। গোকুলাম কেরালা থেকে অলমোস্ট 4-5 জন ফুটবলারকে আমরা সই করিয়েছিলাম। আমি পরপর আসছি কাকে কাকে আমরা সই করিয়েছিলাম। এবং এই টিমটার যদি উল্লেখ্য, এই যে চ্যাম্পিয়নশিপ ফাইট করতে যাচ্ছে, যে টিমটা চ্যাম্পিয়নশিপ অলরেডি তুলে নিয়েছে আমাদের মহিলা দল, আগামীকাল আবার তাদের ফাইনাল ম্যাচ আছে, শেষ ম্যাচ, যে ম্যাচে কিন্তু ট্রফি তুলে দেওয়া হবে আমাদের মহিলা দলের হাতে, গোকুলাম কেরালার বিরুদ্ধে ঘরের মাঠে ম্যাচ। সেই ম্যাচের আগে আমরা এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সেই ম্যাচের কথা আসার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই চ্যাম্পিয়নশিপের রাস্তাটা কীরকম ছিল। অ্যান্থনি অ্যান্ড্রুসকে সই করানোর পর আমরা কিন্তু একে একে অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার সই করাতে শুরু করি, যারা অ্যান্থনি অ্যান্ড্রুসের আন্ডারে আগে কাজ করেছে বা আগে খেলেছে। সেরকমই আমরা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার তথা অ্যান্থনি অ্যান্ড্রুসের প্রাক্তন ছাত্রী আশালতা দেবীকে সেন্টার ব্যাক পজিশনে সই করাই গোকুলাম কেরালা থেকে। এছাড়াও গোকুলাম কেরালা থেকে সই করিয়েছিলাম আমরা অঞ্জু তামাংকে, তিনিও ন্যাশনাল টিমের প্লেয়ার। সৌমিয়া গোকুলাত কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার এবং তিনিও গোকুলাম কেরালা থেকেই এসেছেন। এবং সন্ধিয়া রঙ্গনাথন, ইনিও ন্যাশনাল টিমের প্লেয়ার, ইনিও অ্যান্থনি অ্যান্ড্রুসের প্রাক্তন ছাত্রী। গোকুলাম কেরালা থেকে এই 4টে প্লেয়ারকে আমরা সই করেছিলাম। এছাড়াও আমরা গোলকিপার পজিশনে সই করিয়েছিলাম সাউথ অস্ট্রেলিয়ান ক্লাব থেকে, মেট্রো ইউনাইটেড থেকে পান্থুই চানুকে। আমাদের যে গত বছরের যে টিম ছিল সেখানে মেলোডি চানু গোলকিপার ছিল এবং মেলোডি চানু সেকেন্ড গোলকিপার হয়ে যায় এবং পান্থুই চানুকে আমরা ফার্স্ট গোলকিপার করি। এই পান্থুই চানুর ব্যাপারে একটু বলি আপনাদের। পান্থুই চানু কিন্তু 2022 সালে বালাদেবীর সাথে স্পেনে ট্রেনিং করতে যায় এবং সেখানে একটা ট্রায়াল স্টিন্ট মালাগাতে, ট্রেনিং কামস ট্রায়াল স্টিন্ট একটা মালাগাতে সে কাটায় এবং বর্তমানে সে আমাদের জাতীয় দলের সদস্য, অবশ্যই নিয়মিত সদস্য। এবং এই মরশুমে আমাদের চ্যাম্পিয়নশিপে একটা বিরাট অবদান, যার 6টা ক্লিন শিট রেখেছিল পান্থুই চানু। এছাড়া আমরা নাম বললাম আশালতা দেবী, সেন্টার ব্যাক প্লেয়ারে অবিশ্বাস্য পারফরমেন্স এবং ধারাবাহিকভাবে ম্যাচ খেলে গেছে। 13টা ম্যাচ এখনও অবধি আমরা খেলেছি, 14 নম্বর ম্যাচ আগামীকাল রয়েছে শেষ ম্যাচ। 13টা ম্যাচের মধ্যে সম্ভবত 12টা ম্যাচই আশালতা দেবী খেলেছে
এছাড়াও আশালতা দেবীর সাথে আমাদের সেন্টার ব্যাকের পেয়ারে ছিল সুইটি দেবী, এবং রাইট ব্যাক ম্যাক্সিমাম ম্যাচ রাইট ব্যাক খেলেছে সরিতা দেবী, এবং লেফট ব্যাক খেলেছে সুস্মিতা লেপচা। এবং এই সুইটি দেবীকে আমরা কিন্তু গত বছরের চ্যাম্পিয়ন দল উড়িষ্যা এফসি থেকে আমরা সই করাই, এবং বর্তমানে সেও জাতীয় দলের সদস্য। এবং সব থেকে বড় কথা, এই সুইটি দেবীর কথায় আসার আগে আপনাদের জানিয়ে রাখি, সুইটি দেবী কিন্তু আমরা গত বছর গোকুলাম কেরালা চ্যাম্পিয়ন হয়নি, উড়িষ্যা চ্যাম্পিয়ন হয়েছিল। অ্যান্থনি অ্যান্ড্রুজ মাত্র 2 পয়েন্টের জন্য তার দলকে চ্যাম্পিয়ন করতে পারেননি। উড়িষ্যা এফসি ক্রিসপিন ছেত্রী, বর্তমান যিনি ন্যাশনাল টিমের কোচ আমাদের, তার দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেখান থেকে সই করেছি। এই সুইটি দেবী কিন্তু আমাদের বেশ কিছুটা অংশ শেষের দিকে ইনজুরির জন্য খেলতে পারেনি। আমাদের ইস্টবেঙ্গল ক্লাব আর ইনজুরির একটা দারুণ রিলেশনশিপ আছে, যার ধরুন আমরা শুধু সিনিয়র টিম নয়, সঙ্গে মহিলা দলও ইনজুরিতে সাফার করেছে অনেকটাই। যারা খোঁজ রেখেছে তারা জানেন সুইটি দেবী অনেকগুলো ম্যাচ খেলতে পারেনি। সেখানে কিন্তু আমাদের বঙ্গতনয়া সাথী দেবনাথ আশালতা দেবীর সাথে কিন্তু পেয়ার করে সেন্টারে রাখে, এবং যথেষ্ট নির্ভরতা দেয় ডিফেন্সে। যখন সুইটি দেবী ইঞ্জুরি পায় তখনও কিন্তু আমাদের বেশ কিছু লিগ ম্যাচ বাকি ছিল, এবং গোকুলাম ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছিল। সেই অবস্থায় কিন্তু আমাদের ম্যাচগুলো জেতা অত্যন্ত প্রয়োজনীয় ছিল চ্যাম্পিয়ন হতে গেলে। সেই অবস্থায় আমি তো ব্যক্তিগতভাবে অত্যন্ত চিন্তায় ছিলাম যে চ্যাম্পিয়নটা এবার হতে পারবে কিনা, কারণ সেই চোট ভাগ্য আমাদের কিন্তু এতটাই বাজে যে ইম্পর্টেন্ট ম্যাচগুলোর আগে চোট পেয়ে যায়। যাই হোক, সাথী অবশ্যই খুব ভালো পারফরমেন্স করে। সাথী কিন্তু আমাদের গত বছরের টিমেও কিন্তু যে টিমটা একদম জঘন্য পারফরমেন্স করেছিল সেই টিমেও কিন্তু সাথী ছিল। এছাড়া আমি সরিতা ইউমনামের কথা বললাম, যিনি রাইট ব্যাক খেলেছেন ম্যাক্সিমাম ম্যাচ, তিনিও কিন্তু গত বছরের ইস্টবেঙ্গল দলেই ছিলেন। এবং লেফট ব্যাক যিনি সুস্মিতা লেপচা, তিনি গত বছর কিকস্টার্ট এফসিতে ছিলেন। কিকস্টার্ট এফসিতে থেকে আমরা তাকে সই করাই, এবং ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছেন। এবং আরেকজন আমরা রাইট ব্যাকের নাম বলি, এই রাইট ব্যাকের নাম হয়তো যারা উইমেন্স ফুটবল ফলো করেছেন তারাও হয়তো ভুলে গেছেন। প্রিয়াঙ্কা সুজিস আমাদের কিন্তু ফার্স্ট চয়েস রাইট ব্যাক ছিল। ফার্স্ট চয়েস রাইট ব্যাক কিন্তু সরিতা দেবী ছিল না, সরিতা ইউমনাম ছিলেন না, ছিলেন হচ্ছে প্রিয়াঙ্কা সুজিস। প্রিয়াঙ্কা সুজিসকে আমরা রাইট উইং ব্যাক হিসেবে খেলাচ্ছিলাম ফার্স্ট ম্যাচ থেকে। ফার্স্ট ম্যাচে কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল, এবং সেকেন্ড ম্যাচেই কিন্তু এই প্রিয়াঙ্কা সুজিস কিন্তু তার এমন ইনজুরি হয় যে তিনি আউট অফ সিজন হয়ে যান। আমাদের এখানেও চোট ভাগ্যটা দেখুন একবার, ফার্স্ট চয়েস প্লেয়াররা কীরকমভাবে চোটে ভুগেছে। আমরা তাকে মুম্বাই নাইটস থেকে সই করেছিলাম, একদম বাচ্চা মেয়ে, 19 বছর বয়স, এবং তার ইনজুরির জন্য আমরা তার কিন্তু সার্ভিস 90% ম্যাচেই পাইনি, কারণ সেকেন্ড ম্যাচে 10 মিনিটের মাথায় প্রিয়াঙ্কা সুজিস কিন্তু উঠে যায় তার ইনজুরির জন্য। এবং লেফট উইং ব্যাক হিসেবে আমরা প্রথমে সুস্মিতা লেপচাকে কিন্তু আমরা ফার্স্ট চয়েস হিসেবে খেলাচ্ছিলাম হচ্ছে লেফট উইং ব্যাক হিসেবে অঞ্জু তামাংকে, যাকে আমরা গত বছরের চ্যাম্পিয়ন টিম গোকুলাম কেরালা থেকে অ্যান্থনি অ্যান্ড্রুজের প্রাক্তন ছাত্রীকে সই করিয়েছিলাম, তাকে কিন্তু আমরা লেফট উইং ব্যাক হিসেবে খেলাচ্ছিলাম। তিনি দারুণ খেলছিলেনও, প্রথম 2টো ম্যাচ দারুণ খেলেছিলেন। 2-3টে ম্যাচ খেলার পর কিন্তু তিনিও চোটের আওতায় চলে যান, যার দরুন কিন্তু সুস্মিতা লেপচাকে আবার আমাদের 4 ব্যাক ডিফেন্স করে সুস্মিতা লেপচাকে লেফট ব্যাক এবং রাইট ব্যাকে সরিতা ইউমনামকে আনতে হয়। এরপরে আসি আমাদের গোকুলামের আরেকজন স্টার প্লেয়ার সন্ধ্যা রঙ্গনাথন, বর্তমানে ন্যাশনাল টিমেরও নিয়মিত সদস্য। সন্ধ্যা রঙ্গনাথন কিন্তু আমাদের এই চ্যাম্পিয়নশিপে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেয়। তার কিন্তু এই মরশুমে 4টে গোল রয়েছে সন্ধ্যা রঙ্গনাথনের। শুধু তাই নয়, সৌমিয়া গগুলাতের কথায় আসি। সৌমিয়া গগুলাত কিন্তু গোকুলাম কেরালা থেকে সই করিয়েছিলাম, যেটা বললাম। তার কিন্তু এই মরশুমে ইন্ডিয়ান গোল স্কোরার হিসেবে টপ ইন্ডিয়ান গোল স্কোরার লিস্টের সেরা তালিকায় 1 নম্বরে নাম রয়েছে। তিনি 8টি গোল করেন, 1টি অ্যাসিস্ট এবং 3টে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান। এবং আমাদের মিডফিল্ডার কথায় আসি, 2টো উইঙ্গার, যেরকম বললাম 2টো উইঙ্গার, লেফট উইংয়ে সন্ধ্যা রঙ্গনাথনের কথা বললাম, নিয়মিত প্লেয়ার ছিলেন, প্রায় সব ম্যাচই খেলেছেন। এবং রাইট উইংয়ে সৌমিয়া গগুলাত, তিনিও সব ম্যাচই খেলেছেন, 13টা ম্যাচই তিনি পারফর্ম করেছেন। এবং মিডফিল্ডে যদি বলি, মিডফিল্ডে আমাদের সেন্ট্রাল মিডফিল্ডে অপারেট করছিলেন কার্তিকা আঙ্গামুথু। কার্তিকা কিন্তু আমরা গতবারের চ্যাম্পিয়ন উড়িষ্যা এফসি থেকে সই করেছি কার্তিকারও কিন্তু এই সিজনে একটা অসাধারণ ফ্রিকিক থেকে গোল রয়েছে। কার্তিকার আমাদের মিডফিল্ডে যথেষ্ট নির্ভরতা দিয়েছে এই সিজন। এবং কার্তিকার পাশে যিনি আমাদের সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলছিলেন নাওরেম প্রিয়াঙ্কা দেবী,
তিনিও কিন্তু অসাধারণ তার বল কন্ট্রোল, এবং তাকে আমরা সই করিয়েছিলাম সেতু এফসি থেকে। তিনিও বর্তমানে ন্যাশনাল টিমের প্লেয়ার। ন্যাশনাল টিমে আমাদের প্রচুর প্লেয়ার সই করানো হয়েছিল, যার দরুন আমাদের এই রেজাল্ট। এবং তার ভাগ্যের এমনই পরিহাস, তিনিও কিন্তু আমাদের লাস্ট বেশ কিছু ম্যাচ, মানে অন্তত 6-7টা ম্যাচ তিনি কিন্তু মিস করেন ডিউ টু ইনজুরি, এবং তিনি সিজন আউট হয়ে যান। নাওরেম প্রিয়াঙ্কা দেবীকেও আমরা সই করিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু ভাগ্যের পরিহাসে লাস্ট কিছু ম্যাচ তার সার্ভিস পায়নি। আমি বলছি সেই জায়গায় কারা আমাদের সেই সার্ভিসটা দিলেন, কারা নির্ভরতা দিলেন, সেই জায়গায় আমি আসছি। এছাড়াও আমাদের সুলঞ্জনা রাউল, যার কথা না বললেই নয়, আমাদের ঘরের মেয়ে বলা যায় সুলঞ্জনা। কারণ প্রথমবার যখন আমাদের মানে সেকেন্ড কন্যাশ্রী কাপ জয়, মানে 2001 সালের পর, যেটা বললাম 2021-22 মরশুমে, মানে 22-23 মরশুমে সরি, ইমামি আসার পর যেটা কন্যাশ্রী কাপ আমরা জিতলাম, সেই কন্যাশ্রী কাপের কিন্তু অন্যতম মুখ ছিলেন সুলঞ্জনা রাউল। এবং জাতীয় দলের কিন্তু প্রত্যেকটা এজ গ্রুপের তিনি সদস্য, এবং আন্ডার-17, আন্ডার-19 এবং আন্ডার-19 সাফ চ্যাম্পিয়নশিপ দলের সদস্য ছিলেন কিন্তু সুলঞ্জনা রাউল। এবং সুলঞ্জনার গোলেই কিন্তু আমরা দ্বিতীয়বারের জন্য কন্যাশ্রী কাপ জয়ী হই। এবারেও সুলঞ্জনা কিন্তু দারুণ পারফরমেন্স করে। সুলঞ্জনা মাত্র 18 বছর বয়স, তার কিন্তু এবারে অলমোস্ট 6টা অ্যাসিস্ট আছে। এছাড়া সাথী দেবনাথের কথা তো বললামই, আমাদের সুইটি দেবীর পরিবর্তে আমাদের যথেষ্ট ডিফেন্সে নির্ভরতা দিয়েছেন, তিনিও কিন্তু গত বছর আমাদের দলেই ছিলেন। এবং সিন্ডি কোলনেকেও কিন্তু আমরা গত বছরই সই করিয়েছিলাম, এবছর তাকে আমরা ধরে রেখেছিলাম। তিনিও কিন্তু মিডফিল্ডের পরিবর্তন হিসেবে নেমে রোজই আমাদের নির্ভরতা জুগিয়েছেন। অষ্টমোড়াও কিন্তু আমরা তাকে উইসএফসি থেকে সই করেছি। অষ্টমোড়াও কিন্তু এমন একজন প্লেয়ার যিনি আন্ডার-17 উইমেন্স ওয়ার্ল্ড কাপ খেলেছেন এবং সেখানে ক্যাপ্টেনশিপ করেছিলেন, সেখানে অধিনায়কত্ব করেছেন, এবং পরিবর্তন হিসেবে নেমে কিন্তু আমাদের ডিফেন্সের নির্ভরতাও জুগিয়েছেন। পরিবর্তন হিসেবে অনেক ম্যাচে যখন শেষের দিকে ম্যাচে চাপ বাড়ছে আমাদের ডিফেন্সের ওপর, তখন কিন্তু অষ্টমোড়াওকে নামিয়ে কোচ কিন্তু ডিফেন্সের সেই নির্ভরতা বা সলিডিটিটা আনেন। এরপর আসি সোনালী কামাতের কথায়। সোনালী কামাতকেও কিন্তু আমরা সেতু এফসি থেকে সই করিয়েছি, যদিও সোনালী কামাতের গেম টাইম খুবই কম, সেই অর্থে গেম টাইম পাইনি। এছাড়াও আমরা এই প্রথমবারের জন্য কিন্তু 3জন বিদেশিকে সই করিয়েছিলাম আমাদের IWL-এ। প্রথম নাম যদি বলতে হয়, তিনি হচ্ছেন রেস্টি আনজিরি হচ্ছেন উগান্ডার ন্যাশনাল টিমের প্লেয়ার, 27 বছরের বয়স। তারও কিন্তু এই মরশুমে 6টা গোল রয়েছে। শুধু তাই নয়, সেন্টার ফরওয়ার্ড হিসেবে আমরা সই করেছিলাম অ্যান্থনি অ্যান্ড্রুজের প্রাক্তন ছাত্রী এলশেদ্দাই আচেমপংকে। এলশেদ্দাই আচেমপং নামটা হয়তো আপনারা যারা উইমেন্স ফুটবল ফলো করেছেন তারা জানেন। এলশেদ্দাই আচেমপং গোকুলাম কেরালায় তিনি ছিলেন 21-22 মরশুমে। 21-22 মরশুমে কিন্তু গোকুলাম কেরালায় তিনি 11 ম্যাচে 20 গোল করেন এবং টপ স্কোরার ছিলেন তখন। এবং তারপরে কিন্তু গোকুলাম কেরালা থেকে তিনি কিন্তু অ্যাপোলন লেডিস, সাইপ্রাসের একটি ক্লাব অ্যাপোলন লেডিসে সই করেন। সেখানে কিন্তু তিনি 2 মরশুম কাটান, এবং সেই অ্যাপোলন লেডিসের কিন্তু তিনি UEFA চ্যাম্পিয়ন্স লিগ, যে মেয়েদের UEFA চ্যাম্পিয়ন্স লিগ, উইমেন্স UEFA চ্যাম্পিয়ন্স লিগ যেটাকে বলে, সেখানে কিন্তু তিনি পারফর্ম করেন। এবং ওই অ্যাপোলন লেডিসের হয়ে টোটাল 44টা ম্যাচে তার 39 গোল অ্যাসিস্ট রয়েছে। মানে গোলে অবদান তার, মানে গোল প্লাস অ্যাসিস্ট মিলিয়ে 39টা 44 ম্যাচে। তার মানে ভাবুন তার কোয়ালিটি কতটা। তাকে যখন সই করানো হয়েছিল অত্যন্ত হাই এক্সপেকটেশন নিয়ে আমরা সই করেছিলাম, কিন্তু প্রথম দিকে আমাদের পারফরমেন্স সেরকম আশানুরূপ পাওয়া যাচ্ছিল না এরশেদ্দাই আচেমপংয়ের কাছ থেকে। কারণ যে কোনো কারণেই হয়তো তার মানাতে অসুবিধা হচ্ছিল বা ফিটনেস সমস্যার জন্য কিন্তু তিনি প্রথম দিকে সেই পারফরমেন্সটা করে উঠতে পারছিলেন না। এবং যখন তিনি ফর্ম ফিরে পেলেন, প্রথম উড়িষ্যা এফসির সাথে অ্যাওয়ে ম্যাচে কিন্তু তিনি ফর্ম ফিরে পেলেন এবং প্রথম গোল পেলেন। শুধু তাই নয়, প্রথম হ্যাটট্রিকও তিনি ওই ম্যাচেই করলেন। হাফ টাইমের মধ্যে তিনি হ্যাটট্রিক করে ফেলেছিলেন সেই ম্যাচে। এছাড়াও আমাদের আরেকজন বিদেশি মৌরিন আচিয়েংকে কিন্তু আমরা কেনিয়া থেকে সই করেছি। মৌরিন আচিয়েংয়ের বয়সটা একটু বেশি, 33 বছর বয়স। তিনিও কিন্তু 3টে গোলের অবদান রেখেছেন এই সিজনে। শুধু তাই নয়, মৌরিন আচিয়েংয়ের কিন্তু দূরপাল্লার শটটা কিন্তু খুব ভালো। এমনি বল স্কিলস খুব ভালো না হলেও দূরপাল্লার শটে কিন্তু যথেষ্ট পারদর্শী মৌরিন আচিয়েং। তিনিও কিন্তু যখন নাওরেম প্রিয়াঙ্কা চোট পেয়ে গেলেন আমাদের অ্যাটাকিং মিডিও পজিশনে, মিডফিল্ডে কিন্তু মৌরিন আচিয়েং আমাদের নির্ভরতা দিয়েছেন। আমরা কিন্তু প্রথমে 3 বিদেশি নিয়ে শুরু করছিলাম না, যতক্ষণ না আমাদের এই ইনজুরি প্রবলেমগুলো আসে। ইনজুরি প্রবলেম আসার আমরা কিন্তু 3 বিদেশি নিয়ে শুরু করতে বাধ্য হই।
আমরা ইন্ডিয়ান প্লেয়ারের উপরেই বেশি ভরসা রেখেছিলাম। ডেস্টিন আনজিরি এবং এলশেদ্দেই আচিমপংকে কিন্তু আমরা ওপরের দিকে রেখে আমরা এই খেলাটা শুরু করেছিলাম। ডেস্টিন আনজিরিকে আবার মিডফিল্ডে ফিরে আসতে হয় যখন নাওরেম প্রিয়াঙ্কা চোট পেয়ে যান। মিডফিল্ডে সলিডিটি বাড়ানোর জন্য কিন্তু মৌনি নাচিয়ের সাথে রেস্টিকেও কিন্তু অনেকটাই নিচ থেকে অপারেট করতে হয়, যার জন্য এলশেদ্দেই আচিমপংয়ের ওপরে একা চাপ পড়ে যাচ্ছিল এবং তিনি যেহেতু এতটাই কোয়ালিটি প্লেয়ার, সেই একা চাপ সামলে তিনি কিন্তু ম্যাচের পর ম্যাচ গোল করে গেছেন। এই এলশেদ্দেই আচিমপং কিন্তু এই সিজনে আমাদের হয়ে 8টা গোল 5টা অ্যাসিস্ট করেন এবং 3বার প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান। শুধু তাই নয়, তিনি কিন্তু ঘানার ন্যাশনাল টিমের প্লেয়ার এবং ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং বিভিন্ন আন্ডার-20 ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপেও তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এই মোটামুটি এখানে আমি 20টা প্লেয়ারকে নিয়ে মোটামুটি আলোচনা করেছি। হ্যাঁ, এই 20টা প্লেয়ারের কেই কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ মেনলি পরিবর্তন হিসেবে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন। এই 20 জন প্লেয়ারেরই কিন্তু আমাদের চ্যাম্পিয়নশিপে অবদান প্রচুর। এছাড়াও জুনিয়র প্লেয়ার তিতলি সরকার বলুন বা দেবলীনা ভট্টাচার্য বলুন, খুব অল্প গেম টাইম পেয়ে তাদের কিন্তু জুনিয়র প্লেয়ারদের তিনি রেডি করছেন। শুধু তাই নয়, আমরা আমাদের যার কথা না বললেই নয়, এই টিমের কিন্তু প্রথমে দায়িত্ব নিয়েছিলেন স্ট্রাচি গ্রুপে রাহুল টোডি চলে যাওয়ার পর কিন্তু ইমামি যথেষ্ট এই টিমটার পিছনে ইনভেস্ট করেন এবং ইনভেস্ট করে তার রেজাল্ট কিন্তু সামনেই। শুধু তাই নয়, আমাদের আরও যাদের কথা বলা উচিত ব্যাকরুম স্টাফ, সেই ব্যাকরুম স্টাফের মধ্যে আমরা শুধু কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজের নামটাই হয়তো সামনে আসছে, বাকিদের নাম হয়তো সামনে আসা উচিত। তাদের নামগুলো আমি একবার বলবো, আমি প্রত্যেকটাই নোট করে রেখেছি। অ্যান্থনি অ্যান্ড্রুজ তো হেড কোচ ছিলেন, সবাই জানেন। তার অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকাও কিন্তু এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ। তিনি নিজে জানিয়েছিলেন লাস্ট চ্যাম্পিয়ন হওয়ার পর উড়িষ্যার সাথেই আমরা ম্যাচে চ্যাম্পিয়নশিপটা সিকিওর করি। সেখানেই তিনি জানিয়েছিলেন যে আমার অনুপস্থিতিতে বা উপস্থিতিতে যে পরিমাণ আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচ দায়িত্ব নিয়েছে, তিনি না থাকলে কিন্তু এই চ্যাম্পিয়নশিপটা সম্ভব হতো না। তার নাম হচ্ছে প্রতিমা বিশ্বাস, তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন এবং গোলকিপার কোচ ছিলেন হচ্ছে গৌতম গ্যানেসন, ফিজিও ছিলেন শ্রিয়া শর্মা, স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন আরব কুমার এবং ম্যাশিওর ছিলেন কাকলি দালাল। এই 6 জনের মোটামুটি ব্যাকরুম স্টাফ ছিল আমাদের টিমে, যাদের ছাড়া কিন্তু এই চ্যাম্পিয়নশিপের রাস্তাটা কিন্তু অসম্পূর্ণই থেকে যেত। তাই আমাদের পক্ষ থেকে অবশ্যই সমগ্র ইস্টবেঙ্গল সাপোর্টারদের পক্ষ থেকে তাদের অসম্ভব কুর্নিশ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং এই টিমকে সাফল্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং অসংখ্য কনগ্রেচুলেশন, শুভেচ্ছা। এবং আগামীকাল আমাদের টিম ফাইনাল ম্যাচ খেলতে নামছে ঘরের মাঠে, সেখানেই ট্রফি দেওয়া হবে এবং গোকুলাম কেরালা শক্ত প্রতিপক্ষ, গতবারের চ্যাম্পিয়ন দল। শুধু তাই নয়, এবং ধারাবাহিকভাবে ভালো খেলে আসা দল, IWL এর অন্যতম সফল দল, তাদের হারিয়ে যদি আমাদের ট্রফিটা তুলতে পারি তাহলে আরও ভালো হবে। সেই ম্যাচে আগামীকাল দুপুর 3:30 থেকে ম্যাচ শুরু। দয়া করে যারা যারা পারবেন, কালকে ছুটির দিন, গুড ফ্রাইডের দিন, অবশ্যই মাঠে আসবেন। মাঠে এসে টিমকে চিয়ার আপ করুন। পুরুষ দলের জন্য তো অনেক চেয়ার আপ করেন, একটা দিন নয়, মেয়েদের টিমের জন্য এসে চেয়ার আপ করলেন এবং ট্রফি কালকেই দেওয়া হবে। ট্রফি জয়ের সাথে আমরা সবাই মিলে একসাথে গ্যালারিতে আনন্দ ভাগ করে নেব। কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ অবশ্যই গত ম্যাচ থেকেই আহ্বান জানাচ্ছেন দর্শকদের যাতে আরও বেশি সংখ্যক লোক সাপোর্ট করতে যান। দুর্ভাগ্যের বিষয়, শেষ কিছু হোম ম্যাচ লোকের সমাগম হলেও সেই সংখ্যাটা যতটা এক্সপেক্ট করা গেছিলো সেটা হয়নি, কারণ কল্যাণী স্টেডিয়ামে আমাদের খেলাগুলো পড়ে গেছিলো এবং কল্যাণী স্টেডিয়াম যেহেতু অনেকটাই জেলার ভিতরের দিকে, তাই অনেকের পক্ষেই যাওয়া সম্ভব হয় না। তাও একটা উল্লেখযোগ্য পরিমাণ ভিড়ই লক্ষ্য করা গেছিলো, যেটা কিন্তু আগামীকাল আরও বেশি ভিড় এক্সপেক্ট করছি আমরা। সবাই যারা পারবেন দয়া করে চলে আসবেন। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। যদি ভালো লাগে এই ভিডিওটা, আপনাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে, এই যাত্রাপথটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন, যা বলার আছে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ভিডিওটা আর বড় করব না, আবার যদি কোনো নতুন ভিডিও নিয়ে আসি, তাই জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ। কালকে অবশ্যই মাঠে আসুন, মাঠে দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার, জয় ইস্ট বেঙ্গল।